গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটি ক্লাসে ইউরোপ মহাদেশ সম্পর্কে জানছিলাম, তাই না? ইউরোপ মহাদেশ কিন্তু পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ এবং শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান চর্চা, প্রযুক্তি, চিকিৎসা সব দিক থেকে কিন্তু অন্যান্য মহাদেশের তুলনায় এই ইউরোপ মহাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে। এটা আমরা জেনেছিলাম, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা রুট শিল্পাঞ্চল এবং যে লন্ডন অববাহিকা সেই দুটো সম্পর্কে জেনেছিলাম। এবং আজকে যে বিষয়টা নিয়ে স্টুডেন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ইউরোপ মহাদেশের পোল্ডার ভূমি সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা দেখি তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। আচ্ছা কেউ আমাকে বলো তো যে রুট শিল্পাঞ্চলের প্রধান নদীর নাম কি? বাহ, খুব ভালো বললে তুমি যে রুট শিল্পাঞ্চলের প্রধান নদী কিন্তু হচ্ছে রাইন নদী, তাই তো? আচ্ছা এই রুট শিল্পাঞ্চলটি কোন দেশে অবস্থান করছে? ইউরোপের কোন দেশে অবস্থান করছে? ভেরি গুড, জার্মানিতে কিন্তু এই রুট শিল্পাঞ্চল অবস্থান করছে। রুট শিল্পাঞ্চলের যে মাটি সেটা কি প্রকৃতির? যেমন আমাদের এখানকার মাটি হচ্ছে পলি বা দোআঁশ মাটি, তাই তো? সেখানকার এই রুট শিল্পাঞ্চলের মাটি কেমন? ভেরি গুড, পটজল মৃত্তিকা আর চান্নজিম মৃত্তিকা, তাই তো? আচ্ছা, এই রুট শিল্পাঞ্চলে কিন্তু একটা খনিজ সম্পদ রয়েছে, প্রধান খনিজ সম্পদ। তোমরা জানো সেই প্রধান খনিজ সম্পদের নাম? মনে আছে? আমি কিন্তু তোমাদের গত ক্লাসে বলেছিলাম। বলো তো কি? বাহ, ভেরি গুড, এই তো তোমাদের মনে আছে। তাহলে রুট শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কিন্তু হলো কয়লা, তাই না? আচ্ছা, তোমাদের কি মনে আছে যে ভারতের রুট কাকে বলা হয়? ভেরি গুড, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট। কেন বলা হয় জানো? কারণ এই জার্মানির রাইন নদীর তীরে যেমন কয়লার প্রাচুর্য রয়েছে, ঠিক তেমনি আমাদের দুর্গাপুরেও কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় দামোদর নদীর তীরে। তাই এর নাম অনুসারেই কিন্তু করা হয়েছে ভারতের রুট দুর্গাপুর। আচ্ছা তোমরা কিন্তু লন্ডন অববাহিকা সম্পর্কেও জেনেছিলে, তাই তো? আচ্ছা বলো তো, লন্ডনের যে প্রধান নদী বা লন্ডন শহরটি কোন নদীর নদীর তীরে গড়ে উঠেছে? ভেরি গুড, টেমস নদীর তীরে লন্ডন শহরটি গড়ে উঠেছে। আচ্ছা, তোমরা লন্ডন শহরের নাম অবশ্যই শুনেছো। তাহলে এই লন্ডন শহরটি কোন দেশের মধ্যে অবস্থান করছে? ব্রিটিশ যুক্তরাজ্য বা ইংল্যান্ড, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো এই যে লন্ডন অববাহিকা, এই লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম কি? বাহ, ভেরি গুড, হিথ্রো বিমানবন্দর হলো লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর, তাই তো? আচ্ছা, লন্ডন অববাহিকায় ছোট ছোট খামারে করে শস্য সেখানকার শহরের চাহিদা মেটানোর জন্য উৎপন্ন করা হয় এবং ট্রাকে করে কিন্তু সেটা শহরে বিক্রি করা হয়। এই যে প্রক্রিয়াটা একে কি নামে বলা হয়, কি নামে ডাকা হয় জানো তোমরা? মনে আছে? বাহ, ট্রাক ফার্মিং, তাই তো? আচ্ছা, তাহলে ট্রাক ফার্মিং কি তোমরা ভালো করে মুখস্থ করবে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, হ্যাঁ? এবারে একটা কোশ্চেনের উত্তর দাও আমাকে যে লন্ডন অববাহিকার আকৃতি বা দেখতে কেমন? লন্ডন অববাহিকা দেখতে কিন্তু মাটির সরার মতো, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে তোমরা কিন্তু পড়া ভালোই করেছো। খুব ভালো উত্তর দিয়েছো তোমরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু হলো এই ইউরোপ মহাদেশেরই পোল্ডার ভূমি সম্পর্কে। দেখো এই পোল্ডার ভূমি কিন্তু ইউরোপ মহাদেশের যে নেদারল্যান্ড দেশ রয়েছে সেই নেদারল্যান্ড দেশে লক্ষ্য করা যায়। আমরা আজকে এই পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি করা হয় বা পোল্ডার ভূমি কাকে বলে, সেখানকার প্রাকৃতিক এবং অর্থনৈতিক যে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, যেমন কৃষিকাজ, সেখানকার ভূপ্রকৃতি, পরিবহন ব্যবস্থা, খনিজ সম্পদ কি, এই যে বিশাল ব্যাপারটা বা সমগ্র যে অঞ্চলের ভূপ্রাকৃতিক এবং যে অর্থনৈতিক বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তার আগে তোমাদের আমি বলে দিই এই পোল্ডার ভূমি কিন্তু নেদারল্যান্ড বা এই নেদারল্যান্ডের কিন্তু আরো একটা নাম রয়েছে, হল্যান্ড। নেদারল্যান্ড বা হল্যান্ড দেশে কিন্তু ইউরোপ মহাদেশে লক্ষ্য করা যায়। তাহলে স্টুডেন্ট,
চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তোমাদের সপ্তম শ্রেণীর একাদশ অধ্যায় থেকে ইউরোপ মহাদেশের পোল্ডার ভূমি সম্পর্কে। পোল্ডার ভূমি কাকে বলে? দেখো স্টুডেন্ট, আমাদের কিন্তু জানতে হবে এই পোল্ডার ভূমিটা কাকে বলে। তার আগে কিন্তু আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প বলবো। তোমরা হয়তো অনেকে হানসেন যে গল্প সেটা হয়তো শুনেছো। কেউ শুনেছো? অনেকে শুনেছো, অনেকে শোনোনি, তাই তো? একটা ছোট্ট ছেলের গল্প হচ্ছে এই হান্সের গল্প। দেখো, হান্স যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল, তখন সে হঠাৎ দেখলো যে পাশে যে উঁচু বাঁধ দেওয়া রয়েছে, সেই বাঁধ থেকে কিন্তু একটা ফাটল সৃষ্টি হয়েছে এবং ফাটল দিয়ে জল ক্রমশ ছুঁয়ে এপারে চলে আসছে। সে এই দৃশ্যটা দেখে কিন্তু ভয়ে আঁতকে উঠেছিল এবং সে কোনো কিছু না ভেবে ওই গর্তের মধ্যে কিন্তু হাতটা মুঠো করে গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল। সে কি ভয় পেয়েছিল জানো? সে ভয় পেয়েছিল যদি এই ফুটোটা আস্তে আস্তে আরো বড় হয়ে যায়, তাহলে তার গ্রাম এবং আশেপাশে যে গ্রামগুলো রয়েছিল সেগুলো এই সমুদ্রের জলটা কিন্তু গিয়ে সেখানকার শস্য বা সেখানকার পশু সবাইকে কিন্তু নষ্ট করে দেবে। এই কথা ভেবে সে কিন্তু ওই কংক্রিটের দেওয়ালের পাশে হাতটা মুঠো করে ওই ফুটোর মধ্যে ঢুকিয়ে বসে রইল। এবারে এই হাঁসকে যখন তার বাবা মা বাড়ি না আসার জন্য খোঁজ খবর লাগাতে শুরু করলো, তখন তারা যেখানে হাঁস বসেছিল ঠিক সেই জায়গাতে এসে পৌঁছালো এবং দেখলো যে হাঁস কিন্তু একটা গর্তের মধ্যে হাত ঢুকিয়ে সে একই অবস্থায় বসে আছে। যখন তারা এই হাঁসের হাত ঢুকিয়ে বসে থাকার আসল কারণটা জানতে পারলো, তখন কিন্তু সবাই এই হাঁসকে প্রশংসা করতে শুরু করলো এবং তার এই বীরত্বের জন্য তাকে কিন্তু অনেক ভালোবাসা সবাই দিল এবং খুবই প্রশংসা করলো তার। আচ্ছা, এই সুন্দর যে গল্পটা আমি তোমাদের বললাম, এই গল্পটা কিন্তু তোমাদের অনেকেরই জানা বা অনেকে নতুন জানলে, তাই তো? আচ্ছা, এই যে হান্স, এই হান্স কোন দেশের নাগরিক জানো? এই হান্স কিন্তু হলো নেদারল্যান্ড বা হল্যান্ড, যে কোনো একটা দেশ নামই বলতে পারি আমি। যেটাই নেদারল্যান্ড সেটাই কিন্তু হল্যান্ড। এই হল্যান্ডের অধিবাসী ছিল এই হান্স এবং হান্স যে অঞ্চলকে রক্ষা করেছিল সেই অঞ্চলের নাম কিন্তু হলো এই পোল্ডার ভূমি। তাহলে হান্স কিন্তু এই পোল্ডার ভূমিকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল, তাই তো? আচ্ছা, এবারে দেখো আমরা মেন আলোচনায় আসবো যে পোল্ডার ভূমি কাকে বলে। দেখো, নেদারল্যান্ড কিন্তু খুব ছোট্ট একটা দেশ, আয়তনে কিন্তু বিশাল বড় দেশ নয়, একদমই ক্ষুদ্র একটি দেশ কিন্তু এই নেদারল্যান্ড দেশ। যেহেতু ক্ষুদ্র, তাই কৃষি ও অন্যান্য কাজের জন্য কিন্তু জমির অভাব প্রথম থেকেই এই দেশে হয়েছিল। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিম অংশে কিন্তু অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ তৈরি করা হলো এবং মাটি ভরাট করে নতুন ভূমি কিন্তু তৈরি করা হলো। এই নতুন ভূমিটাই হলো কিন্তু স্টুডেন্ট পোল্ডার ভূমি। ঠিক আছে? তাহলে তোমরা এক কথায় কি বলবে? এক কথায় তোমরা বলবে যে সমুদ্র থেকে উদ্ধার করা নিচু সমতল ভূমিকে কিন্তু আমরা বলবো পোল্ডার ভূমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাকে বলো, পোল্ডার ভূমি কাকে বলে? ভেরি গুড। সমুদ্র থেকে উদ্ধার করা নিচু যে সমতল ভূমি, তাকে আমরা বলবো পোল্ডার ভূমি, তাই তো? আচ্ছা, বলতো এই পোল্ডার ভূমি ইউরোপ মহাদেশের কোন দেশে লক্ষ্য করা যায়? ভেরি গুড, নেদারল্যান্ড বা হল্যান্ড, তাই না? তোমরা পাশের ছবিটা দেখো, এটা কিন্তু পোল্ডার ভূমির একটি উদাহরণ। ঠিক আছে? সমুদ্রের অগভীর অংশকে তার আগে বাঁধ দেওয়া হয় এবং বাঁধ দিয়ে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে এপারে মাটি ভরাট করে কিন্তু নতুন ভূমিভাগ তৈরি করে সেখানে কৃষিকাজ হয়, পশুপালন হয়। ঠিক আছে? এইভাবেই কিন্তু পোল্ডার ভূমি সৃষ্টি হয়। বিভিন্ন পোল্ডার ভূমি, দেখো স্টুডেন্ট, এই নেদারল্যান্ড বা হল্যান্ড দেশটিতে কিন্তু প্রায় ৩,০০০-এরও বেশি কিন্তু ছোট বড় পোল্ডার ভূমি রয়েছে। ঠিক আছে? তাহলে তোমরা কি মনে রাখবে যে নেদারল্যান্ড দেশে কতগুলি পোল্ডার ভূমি রয়েছে? প্রায় ৩,০০০-এরও বেশি পোল্ডার ভূমি রয়েছে নেদারল্যান্ড। দেখো, নেদারল্যান্ড একাদশ শতাব্দীতে কিন্তু প্রথম পোল্ডার ভূমি তৈরি করার কাজ শুরু করেছিল। হুম, আগে এই পোল্ডার ভূমি তৈরি করা হতো প্রাচীন পদ্ধতিতে, কিন্তু আমরা কি জেনেছি যে ইউরোপ মহাদেশ কিন্তু প্রযুক্তিগত বিদ্যায়, তারপরে বিজ্ঞান চর্চায় সমস্ত দিক থেকে কিন্তু
অনেকটাই এগিয়ে। তাই বর্তমানে কিন্তু প্রযুক্তিগত বিদ্যার উন্নতির সাথে সাথে এই পোলার ভূমি তৈরির কাজে কিন্তু আধুনিকতার ছোঁয়া এসেছে। নেদারল্যান্ডে প্রায় ৩,০০০-এরও বেশি ছোট বড় যে পোল্ডার ভূমি রয়েছে সেটা তোমরা আগেই শুনেছ, তাই না? এদের মধ্যে যে সব থেকে বড় পোল্ডার ভূমি তার নাম কি জানো? তার নাম হচ্ছে জুইডার জি। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পোল্ডার ভূমি অঞ্চলের সব থেকে বড় পোল্ডার ভূমির নাম কি, তোমরা কি বলবে? বা নেদারল্যান্ডের সব থেকে বড় পোল্ডার ভূমির নাম কি, তোমরা কি বলবে উত্তরে? উত্তরে বলবে জুইডার জি সবথেকে বড় প্রকল্প এই পোল্ডার ভূমি। দেখো তোমরা ছবিতে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু সমুদ্রের পাশ থেকে এই অঞ্চলটাকে কিন্তু বা এই ভূমিভাগটা কিন্তু পোল্ডার ভূমির উদাহরণ। নতুন করে কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে কিন্তু এই জমিটা তৈরি করা হয়েছে, তাই এটা কিন্তু পোল্ডার ভূমি। এবং যে ছবিটা তোমরা দেখছো এটা কিন্তু জুইডার জি পোল্ডার ভূমির একটি চিত্র। আচ্ছা, এরপরে আমরা দেখব এই যে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, এই সম্পর্কে। এখন আমরা জানবো স্টুডেন্ট যে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। দেখো, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা মন দিয়ে শোনো। দেখো, প্রথমে কিন্তু অগভীর জলাভূমি বা সাগরের কিছুটা অংশের চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। যেখানে অগভীর একটা সমুদ্র বা অগভীর জলাভূমি রয়েছে সেখানে কিন্তু কংক্রিটের বাঁধ বা মাটির বাঁধ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। এবারে ওই যে বাঁধের ভিতরে জল নিকাশি চক্র খাল থাকে, ঠিক আছে। এরপর ওই যে ঘেরা জায়গাটা, সেই ঘেরা জায়গাটা কিন্তু পাম্পের সাহায্যে কাদা জলে ভর্তি করে দেওয়া হয়। অর্থাৎ কাদা জলের সাথে কি থাকে বলতো স্টুডেন্ট? পলি থাকে না? ফলে এই যে ভর্তি করে দেওয়া হচ্ছে জলটা, এইভাবে রেখে দেওয়ার পরে দিনের পর দিন উপরে জলটা থেকে যায় এবং ধীরে ধীরে পলিটা নিচে থিতিয়ে পড়ে। যখন এই পলিটা কাদামাটি থেকে থিতিয়ে নিচে পড়ে যায় তখন কিন্তু যে উপরের জল সেটা আবার পাম্পের সাহায্যে কিন্তু সমুদ্রে বা খালের মাধ্যমে কিন্তু সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর যে পলি শুকিয়ে গেলে ওই জমিতে বেশ কয়েক বছর ধরে এমনি ফেলে রাখা হয়। কেন ফেলে রাখা হয়? কারণ সমুদ্রের জলে লবণ ছিল, সেই লবণটা মুক্ত করার জন্য কিন্তু জমিটাকে কয়েক বছর এমনি ফেলে রাখা হয়। অবশেষে জমিতে কৃষি কাজের উপযুক্ত করে তোলার জন্য কিন্তু বেশ কয়েক বছর বিভিন্ন পশু খাদ্য বা পশুপালন কিন্তু ওই জমিতে করা হচ্ছে। তারপর এই জমি যখন কৃষির উপযুক্ত হয়ে যাচ্ছে তখন শাকসবজি বা বিভিন্ন ফুলের কিন্তু চাষবাস এই ভূমিতে তৈরি করা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে নদীতে বাঁধ দিয়ে অগভীর সমুদ্রে বাঁধ দিয়ে এই পোল্ডার ভূমি তৈরি করা হয়। নিচে ছবিটা তোমরা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো ছবিটা, দেখো এইটা কিন্তু হলো নতুন পোল্ডার ভূমি। অর্থাৎ এই জমিটাকে কিন্তু সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। আগে এটা সমুদ্র ছিল, সমুদ্রের পাড়ে দেখো বাঁধ দেওয়া হয়েছে, দেখো বড় বড় বাঁধ দেওয়া হয়েছে, তাই না? এই বাঁধ দেওয়ার পর এই যে জলটা সেটা কিন্তু পাম্পের সাহায্যে ছোট ছোট খাল রয়েছে, এই খালের মাধ্যমে কিন্তু এই সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। তারপর এই যে নতুন যে পোল্ডার ভূমি এই অঞ্চলটিতে কিন্তু কাদা জলে ভরাট করে দেওয়া হচ্ছে। কাদা জলটা কিন্তু পাম্পের সাহায্যে ভরাট করে দেওয়া হচ্ছে। যখন এই কাদাটা ধীরে ধীরে নিচে থিতিয়ে যাবে এবং জলটা উপরে ভেসে উঠবে তখন এই জলটা কিন্তু আবার এই যে পাম্প রয়েছে দেখো, এই পাম্পের সাহায্যে কিন্তু আবার সমুদ্রে ফেলে দেওয়া হবে। ফলে উপরে যে কাদামাটিটা ছিল সেটা ধীরে 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 কিন্তু বহু বছর ফেলে রাখার ফলে শক্ত হয়ে যাবে এবং যেহেতু সমুদ্রের জল ছিল তাই সেটি কিন্তু লবণমুক্ত হয়ে যাবে, তাই তো? দেখো, এরপরে এই জমিকে লবণমুক্ত করার পর এখানে বিভিন্ন দেখো পশু রয়েছে, বিভিন্ন পশু খাদ্য রয়েছে বা ঘাস রয়েছে, এই ঘাস কিন্তু কয়েক বছর ধরে চাষ করা হয়। চাষ করে করে এই মাটিটাকে কিন্তু কৃষিকাজের উপযুক্ত করে ফেলা হয়। তারপর শাকসবজি বা ফুলের চাষ কিন্তু করা হয়। তাহলে তোমরা ছবির মাধ্যমে বুঝতে পারলে যে পোল্ডার ভূমি কিন্তু কিভাবে তৈরি করা হয়, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে বলো তো সব থেকে বড় যে পোল্ডার ভূমি রয়েছে নেদারল্যান্ডের তার নাম কি?
ভেরি গুড, জুইডারজি, তাই তো? আচ্ছা, এর পরে স্টুডেন্ট আমরা পোল্ডার ভূমির যে ভূপ্রাকৃতিক পরিবেশ, সেই ভূপ্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমরা পড়ব। প্রথমে আমরা ভূপ্রকৃতি, জলবায়ু, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানবো। তারপরে অর্থনৈতিক পরিবেশ সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ, ভূপ্রকৃতি। দেখো, পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি। এটা কিন্তু আমরা সকলেই জানলাম, তাই তো? এই পোল্ডার ভূমি অঞ্চলে প্রধানত আইসেল, মাস এবং যে রাইন নদীর মধ্যবর্তী যে বদ্বীপের নিচু অংশ, সেই নিচু অংশেই কিন্তু এই পোল্ডার ভূমি বেশি লক্ষ্য করা যায়। তবে পোল্ডার ভূমির যে ব্যবহার, সেই ভূমির ব্যবহার অনুযায়ী পোল্ডার ভূমিকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে কি জানলাম? জানলাম যে আইসেল, মাস ও রাইন নদীর যে মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশ, সেই নিচু অংশেই কিন্তু দেখো এখানে রয়েছে রাইন নদী, মাস নদী, এই যে নিচু অংশটা, বদ্বীপ অংশটা, এই বদ্বীপ অংশে কিন্তু বেশি পোল্ডার ভূমি গড়ে উঠেছে। ঠিক আছে? তাহলে ভূমির ব্যবহার অনুযায়ী আমরা কয় ভাগে ভাগ করতে পারি পোল্ডার ভূমিকে? তিন ভাগে। কি কি? দেখো, উত্তর পূর্বে রয়েছে গ্রোনিং এন, ফ্রিজল্যান্ড ও ওভারশেল। ঠিক আছে? এবারে পশ্চিম দিক এবং মধ্য দিক কি রয়েছে? পশ্চিম ও মধ্যভাগে নুই হল্যান্ড, ডট রেচার্ড এবং দক্ষিণ দিকে রয়েছে কিন্তু জুইট হল্যান্ড। তাহলে এই যে তিনটি ভাগ, এই তিনটি ভাগ সম্পর্কে আমরা জানলাম। এখানকার কোনো কোনো এলাকা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 10 ফুটেরও নিচে অবস্থিত, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকেও কিন্তু অনেকটা নিচে অবস্থান করছে এখানকার যে সমতল ভূমি, তাই না? যেহেতু সমুদ্র থেকেই উদ্ধার করা হয়েছে, তাই অনেক অংশ কিন্তু সমুদ্র থেকেও নিচু। বৃষ্টিপাতের ফলে জল জমলে তা পাম্প করে নিকাশি খালে ফেলে দেওয়া হয়ে থাকে। তাহলে বৃষ্টিপাত তো এখানে হয়েই থাকে মাঝে মধ্যে। ফলে যে জলটা জমে, যেহেতু নিচু ভূমি, সেই নিচু ভূমিতে যে জলটা জমে, সেই জলটা কিন্তু পাম্পের সাহায্যে বাইরে ফেলে দেওয়া হয়। তারপরে দেখো, এখানকার যে বেশিরভাগ সমুদ্র রয়েছে, সেইগুলো অংশে কিন্তু কাদামাটি বেশি লক্ষ্য করা যায়। তাহলে আমরা ভূপ্রকৃতি সম্পর্কে কি জানলাম? যে ভূমির ব্যবহার অনুযায়ী এই পোল্ডার ভূমির কে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়: উত্তর পূর্ব অংশ, পশ্চিম মধ্য অংশ এবং দক্ষিণ দিকের অংশ। দক্ষিণ দিকে রয়েছে জুইট হল্যান্ড, তাই তো? এবং এর বেশ কিছু অংশ কিন্তু 10 সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটেরও নিচে অবস্থান করছে। চলো, এরপরে আমরা দেখি পোল্ডার ভূমি অঞ্চলের নদ নদী। দেখো, প্রধানত কি জানলাম? যে আইসেল, মাস এবং রাইন নদীর মধ্যবর্তী যে নিচু অংশ, সেই নিচু অংশেই কিন্তু পোল্ডার ভূমি গড়ে উঠেছে। আমরা অনেকেই জানি যে নদী তার নিম্ন প্রবাহে যখন মোহনার কাছে এসে সমুদ্রে মেশে, তখন সেখানে কিন্তু বদ্বীপ সৃষ্টি করে, তাই তো? আচ্ছা, তোমরা কেউ বলো তো আমাকে যে বদ্বীপ কাকে বলে? ভেরি গুড। চারিদিকে জলভাগ, মাঝখানে একটি স্থলভাগ থাকে, সেটাকে আমরা বদ্বীপ বলি এবং এটি দেখতে অনেকটা বাংলা অক্ষরের বইয়ের মতো হয়, তাই তো? তাই এর নাম কি বলি আমরা? বদ্বীপ। আচ্ছা, তাহলে এই অঞ্চলে কোন কোন নদী দেখা যায় স্টুডেন্ট? বলে ফেলো। রাইন নদী, আইসেল আর মাস, তাই তো? আচ্ছা, এছাড়া এই অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু রাইন ও তার কয়েকটি উপনদীও কিন্তু প্রবাহিত হয়েছে। যেমন কি কি নদী, উপনদী? লেক, ভাল, এই মাস নদীও কিন্তু রাইন নদীর উপনদী। এই সমস্ত নদীগুলির ধারে পলিমাটি দেখা যায়। আর আমরা সকলেই জানি যে পলিমাটিযুক্ত অঞ্চলে কৃষিকাজ বা শাকসবজির চাষ কিন্তু খুব ভালো হয়, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? জানলাম যে পোল্ডার ভূমির নদ নদী সম্পর্কে। এবার আমরা জানবো পোল্ডার ভূমির জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। দেখো, পোল্ডার ভূমিতে কিন্তু শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থিত। তাহলে আমরা যখন সমগ্র ইংল্যান্ডের বা সরি সমগ্র যে ইউরোপের কিন্তু আমরা যে আহ, জলবায়ু পড়েছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম? যে ইউরোপের বেশিরভাগ দেশ কিন্তু শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থিত, তাই তো? অর্থাৎ এখানে না খুব বেশি ঠান্ডা পড়ে, আবার না খুব বেশি গরম পড়ে। দেখো, তবে উষ্ণমণ্ডল বা উত্তর আটলান্টিক সমুদ্র অঞ্চলের পাশে এই নেদারল্যান্ড বা এই পোল্ডার ভূমিটা অবস্থান করার ফলে সমুদ্রের প্রভাব কিন্তু এখানে
যথেষ্ট লক্ষ্য করা যায়। এবং সমুদ্রের ধারের থেকেই আমরা ভূমি উদ্ধার করি, পোলার ভূমি তৈরি করেছি, তাই তো? ফলে সমুদ্রের যে আবহাওয়া সেটা কিন্তু এখানে অনেকটা গুরুত্বপূর্ণ। আর আমরা সকলেই প্রায় জানি যে সমুদ্রের ধারে আবহাওয়া থাকে কিন্তু সমভাবাপন্ন, তাই না? শীতকালে শীত খুব বেশি পড়ে না, আবার গরমকালে বা গ্রীষ্মকালে কিন্তু যে গরমের তীব্রতা সেটাও কিন্তু খুব বেশি পড়ে না। দেখো, শীতকালে এই পোলার ভূমি অঞ্চলে গড় তাপমাত্রা 3 ডিগ্রি, এবং গ্রীষ্মকালে যে তাপমাত্রা সেটা কিন্তু হলো 16 ডিগ্রি সেলসিয়াসের মতো। আচ্ছা, বলো তো স্টুডেন্ট, কোন বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টিপাত হয়? মনে নেই তোমাদের? এটা কিন্তু ইউরোপের ভূপ্রকৃতি পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম। পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু পশ্চিম দিকে কি রয়েছে? আটলান্টিক মহাসাগর। সেই আটলান্টিক মহাসাগর ইউরোপের পশ্চিম দিকে থাকায় এই পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু এই পোলার ভূমি অঞ্চলে প্রায় সারা বছর বৃষ্টিপাত হয়। কিন্তু যে বৃষ্টিপাতটা হয় তার পরিমাণটা কিন্তু অনেকটাই কম। এখানে বার্ষিক বৃষ্টিপাত মাত্র 70 সেমি। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু জানি যে জলবায়ুর উপরে নির্ভর করেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ সৃষ্টি হয়, তাই তো? স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে বলো? ভেরি গুড। যে উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়া একা একাই জন্মায় এবং বেড়ে ওঠে তাকে আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এই যে আমরা পোলার ভূমির জলবায়ু পড়লাম, এই জলবায়ুর উপর ভিত্তি করে কিন্তু এখানে ওক, বার্চ ইত্যাদি বৃক্ষ লক্ষ্য করা যায়, এবং বৃষ্টিপাত যেহেতু এখানে কম হয় তাই তৃণভূমির প্রাধান্য কিন্তু এখানে সব থেকে বেশি। তাহলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় স্টুডেন্ট এখানে? ওক ও বার্চ। দেখো, এটা কিন্তু এই যে চিত্রটা, এটা কিন্তু হচ্ছে বার্চ গাছের চিত্র। আর নিচে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওক গাছ। এই ওক গাছ কিন্তু পোলার ভূমি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হয়ে থাকে, ঠিক আছে? আর এটা মনে রাখবে যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এই পোলার ভূমিতে কম, ফলে এখানে তৃণভূমির প্রাধান্য কিন্তু সব থেকে বেশি। অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমরা কিন্তু প্রথমে দেখব কৃষিকাজ সম্পর্কে, পোলার ভূমির কৃষিকাজ সম্পর্কে। দেখো, নতুন পোলার ভূমিতে কিন্তু জমি লবণাক্ত কমানোর জন্য হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়ে থাকে। তাহলে যখন পোলার ভূমি তৈরি হয় তখন কিন্তু আমি বলেছিলাম যে সমুদ্রের থেকে যেহেতু উদ্ধার করা হচ্ছে তাই লবণটাকে বা লবণাক্তটাকে কমানোর জন্য দীর্ঘদিন এমনি ফেলে রাখা হয়। তারপর কিন্তু বিভিন্ন যে পশু খাদ্য যে হয়, যেমন হে ঘাস বা ক্লোভার, এই বিভূতি ঘাস কিন্তু এই জমিতে চাষ করা হয়, এবং পশুখাদ্য বা পশুচারণ ক্ষেত্র কিন্তু তৈরি করা হয়। যখন ধীরে ধীরে এই জমিটা কৃষি কাজের জন্য উপযুক্ত হবে, তখন সেখানে গম, ওট, যব, রাই, তারপরে আলু প্রভৃতি কিন্তু চাষ করা হয়ে থাকে। পুরনো লবণমুক্ত জমিতে আর বেশিরভাগ খামারগুলিতে কিন্তু মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়ে থাকে। তোমরা আমাকে বলো যে মিশ্র কৃষি পদ্ধতি কি জানো? ভেরি গুড। একই জমিতে যখন বিভিন্ন রকম ফসল উৎপন্ন হবে এবং সেই জমি কিন্তু ফেলে রাখা হয় না, ঠিক আছে? একই জমিতে যখন বিভিন্ন শাকসবজি উৎপন্ন হবে তখন তাকে আমরা বলবো মিশ্র কৃষি। একটা সবজি ধরো চাষ করা হলো, সেই সবজি চাষ করার পরেই কিন্তু আবার অন্য সবজি চাষ করা হচ্ছে, ঠিক আছে? বছরের কোনো সময় সেই জমিটাকে ফাঁকা রাখা হয় না। আচ্ছা, এবারে দেখো এখানকার যে বিস্তীর্ণ জমি, সেই নানা রঙের কিন্তু ফুল চাষ করা হয়ে থাকে। তাহলে কি কি ফুল চাষ করা হয়ে থাকে? দেখো, যেমন টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি যে ফুল রয়েছে সেই ফুল কিন্তু চাষ করা হয়ে থাকে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের চিত্র? এটা কিন্তু টিউলিপ, যে ফুল, বিভিন্ন রঙের যে টিউলিপ ফুল হয় সেই টিউলিপ ফুলের চিত্র, এবং এটা কিন্তু হলো কসমস ফুল। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে ভারতবর্ষে এই টিউলিপ ফুলের চাষ কোথায় বেশি লক্ষ্য করা যায়? তোমরা জানো? ভেরি গুড। কাশ্মীরে। কাশ্মীরে কিন্তু এই টিউলিপ ফুলের চাষ হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো,
শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্রিনহাউস বা কাঁচের ঘরের মাধ্যমে কিন্তু সবজি চাষ করা হয়ে থাকে। তোমরা অনেকেই নাম শুনেছো গ্রিনহাউস বা কাঁচের ঘরে শাকসবজি চাষ করার পদ্ধতি, তাই না? এই পদ্ধতিতে কিন্তু পোল্ডারভূমি অঞ্চলে কৃষিকাজ করা হয়ে থাকে। আচ্ছা, খনিজ শিল্প। দেখো, এই অঞ্চলে খনিজ সম্পদের অভাব কিন্তু লক্ষ্য করা যায়। যেহেতু সমুদ্র থেকে জমি উদ্ধার করা হয়েছে বেশিরভাগ, তাই এইসব অঞ্চলে কিন্তু খনিজ সম্পদ লক্ষ্য করা যায় না। তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। যেমন গ্রেনিয়ান যে অঞ্চলটা এই পোল্ডার ভূমির উত্তর পশ্চিমে অবস্থিত, সেখানে কিন্তু প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এছাড়া দ্য হেগ বলে একটি জায়গা রয়েছে। দ্য হেগে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়। দেখো তোমরা চিত্রটা, খনিজ তেল কিন্তু উত্তোলন করা হচ্ছে। এতে তাহলে খনিজ তেল কোথায় পাওয়া যায় স্টুডেন্ট? দি হেগ নামে যে জায়গাটা, সেখানে। এছাড়া আমস্টারডাম, রটারডাম, গ্রেনিয়েন, হামেল, লেভেল, ইনমুইডেন, দ্য হেগ ইফতারি শহর, এই যে শহরগুলোতে কিন্তু লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, তারপরে ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ বা কাগজ বা চামড়া যে শিল্পগুলোর কথা তোমরা জানো ইউরোপ মহাদেশে অন্যান্য দেশে হয়, সেগুলো কিন্তু এই নেদারল্যান্ডে যে পোল্ডার ভূমি অঞ্চল সেখানেও কিন্তু এগুলো হয়ে থাকে। আচ্ছা তোমরা বলো তো, এই যে শিল্পগুলো তোমরা কোথায় লক্ষ্য করেছো এর আগে? ইউরোপ মহাদেশে কোন দেশে? ভেরি গুড, জার্মানি আর ইংল্যান্ডে, তাই না? রুট শিল্পাঞ্চলে এইসব শিল্পগুলোই তো হয়ে থাকে। আর লন্ডন অববাহিকায় কিন্তু এই শিল্পগুলো লক্ষ্য করা যায়। ঠিক তেমনি পোল্ডার ভূমি অঞ্চলে অর্থাৎ নেদারল্যান্ড দেশেও কিন্তু ডেয়ারি শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, লৌহ ইস্পাত, পেট্রো রসায়ন ইত্যাদি শিল্প কিন্তু খুবই উন্নত। এটা হলো খনিজ সম্পদ। এরপরে স্টুডেন্ট আমরা দেখব পরিবহন ব্যবস্থা সম্পর্কে। দেখো, পোল্ডার ভূমির শিল্প ও পরিবহন ব্যবস্থায় খুবই উন্নত। এখানে যে খালগুলো রয়েছে, সেই খালগুলোর মাধ্যমে কিন্তু পরিবহন ব্যবস্থা চলে। দেখো চিত্রে তোমরা দেখলেই বুঝতে পারবে, এই খালটি কিন্তু সমুদ্রের সাথে যুক্ত রয়েছে। এই খালটার মাধ্যমেই কিন্তু পরিবহন দেখো করা হচ্ছে। জনবসতি ঘন হওয়ার কারণে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি তোমরা জানো? নেদারল্যান্ড শহরের বা নেদারল্যান্ড দেশের যে রাজধানী, তার নাম হচ্ছে কিন্তু আমস্টারডাম শহর। এই আমস্টারডাম কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। বিশেষ করে এখানে একটি বিখ্যাত বন্দর রয়েছে। ফলে বিভিন্ন বৈদেশিক যে যোগাযোগ ব্যবস্থা এই বন্দরের মাধ্যমে বা আমস্টারডাম যে বন্দর রয়েছে সেই বন্দরের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এটা হলো পরিবহন ব্যবস্থা। এরপরে স্টুডেন্ট আমরা আসব এই যে নেদারল্যান্ড বা পোল্ডার ভূমি অঞ্চলের জনবসতি জনবসতি। দেখো স্টুডেন্ট, যেহেতু আমরা পোল্ডার ভূমির কৃষি শিল্প জেনে আসলাম, সেখানে আমরা কি জানলাম যে কৃষি ও শিল্পে কিন্তু এই পোল্ডার ভূমি অঞ্চল উন্নত। তাহলে যেখানে কৃষি এবং শিল্প উন্নত, সেখানে তোমরা আমাকে বলো জনবসতি কি বেশি হবে না কম হবে? ভেরি গুড, জনবসতি কিন্তু বেশি হবে, তাই না? তাহলে কৃষি শিল্প ও পরিবেশের উন্নতির কারণে কিন্তু পোল্ডার ভূমিতে জনবসতি খুবই ঘন। এখানকার প্রধান শহর কি বলেছিলাম তোমাদের আমি? আমস্টারডাম। এই আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী এবং বিখ্যাত সব বন্দর এবং শহর। দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু জনবসতি এই পোল্ডার ভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। এছাড়া যে রাইন নদী রয়েছে, সেই রাইন নদীর অববাহিকায়ও কিন্তু বিক্ষিপ্তভাবে জনবসতি গড়ে উঠেছে। হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য এই আমস্টারডাম কিন্তু পৃথিবীতে একটি বিখ্যাত নাম। তাহলে হিরে কাটা এবং পালিশ করার জন্য পৃথিবীর একটি বিখ্যাত শহরের নাম কি? তোমরা কি উত্তরে বলবে? উত্তরে বলবে আমস্টারডাম। তোমরা ছবিটার দিকে লক্ষ্য করো, এটা কিন্তু পোল্ডার ভূমির একটা বসতির একটি জনবসতির একটি চিত্র। দেখো, কৃষিক্ষেত্র কিন্তু পাশেই রয়েছে, তাকে কেন্দ্র করেই কিন্তু দেখো অনেকগুলো ঘরবাড়ি বা জনসংখ্যা তাকে নিয়ে এই কৃষিক্ষেত্রকে ঘিরেই তৈরি হয়েছে, তাই তো? তাহলে পোল্ডার ভূমিতে কিন্তু জনসংখ্যা বা জনবসতি কিন্তু খুবই ঘন।
এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং কৃষি ও শিল্পের উন্নতির কারণেই এবং সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণেই কিন্তু জনবসতি খুবই ঘন হয়েছে। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু সামগ্রিকভাবে এই পোল্ডার ভূমি আজকে শেষ করলাম। এবার আমি তোমাদের এই পোল্ডার ভূমি সম্পর্কে কয়েকটি কোশ্চেন আমি তৈরি করেছি, যেগুলো পরীক্ষায় খুবই আসে। চলো সেগুলো একটু আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা স্টুডেন্ট, যে নেদারল্যান্ডে ছোট বড় মোট কতকগুলি পোল্ডার ভূমি রয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলে ফেলো উত্তর। ভেরি গুড। কতগুলি রয়েছে? প্রায় 3000-এর মতো, তাই তো? আচ্ছা, নেদারল্যান্ডের আরেকটা কিন্তু নাম রয়েছে, কি বলতো? হল্যান্ড। ভেরি গুড। আচ্ছা এবারে বলো, এই যে পোল্ডার ভূমিগুলো প্রায় 3000 রয়েছে, তার মধ্যে সব থেকে বড় পোল্ডার ভূমিটার নাম কি? 2 নম্বর প্রশ্নটা দেখো তোমরা, যে নেদারল্যান্ডের সব থেকে বড় পোল্ডার ভূমির নাম কি? বলে ফেলো উত্তর, কি হবে? ভেরি গুড। জুইডার জি কিন্তু হলো নেদারল্যান্ডের সব থেকে বড় পোল্ডার, তাই তো? পোল্ডার ভূমি। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার, যে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? কিভাবে তৈরি করা হয় স্টুডেন্ট পোল্ডার ভূমি? দেখো আমাদের কিন্তু আগে জানতে হবে যে পোল্ডার ভূমি কাকে বলে। তোমরা সকলেই জানো যে সমুদ্রের যে নিচু সমতল জমি উদ্ধার করা হয় সমুদ্র থেকে, সেটাকে কিন্তু বলা হয় পোল্ডার ভূমি। কিভাবে উদ্ধার করা হয়, এটাই হচ্ছে কিন্তু প্রশ্ন। দেখো সমুদ্রে যে অগভীর সমুদ্র রয়েছে বা জলাধার রয়েছে, সেখানে কিন্তু বাঁধ দেওয়া হয়। বাঁধ দেওয়ার পর পাম্পের সাহায্যে সমুদ্রের জলটাকে, যে জলটা ছিল বাঁধের এপারের অংশের জল কিন্তু সমুদ্রে ফেলে দেওয়া হয় পাম্পের সাহায্যে। তারপরে এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশে কিন্তু কাদা জলে ভর্তি করে দেওয়া হয়। কাদা জলে ভর্তি করে দিয়ে কিছুদিন কিন্তু ফেলে রাখা হয়। ফেলে রাখার ফলে কি হয়, কাদাগুলো কিন্তু থিতিয়ে নিচে পড়ে যায় এবং জলটা উপরে ভেসে ওঠে। এই জলটা কিন্তু আবার বিভিন্ন খালের মাধ্যমে সমুদ্রে পাম্পের সাহায্যে ফেলে দেওয়া হয়, তাই তো? এটা তোমরা জানো তো? আচ্ছা, এটা জানো। এরপরে এই কাদামাটিটাকে, যেহেতু সমুদ্র থেকে উদ্ধার করা, তাই লবণাক্ত থাকে, তাই দিনের পর দিন এটা ফেলে রাখা হয় এবং লবণমুক্ত করা হয়। এরপর বিভিন্ন যে পশু খাদ্য বা পশু যে খায়, যে ঘাসগুলো রয়েছে, সেই ঘাস কিন্তু এখানে চাষ করা হয় এবং পশুচারণ ক্ষেত্রেও কিন্তু হিসাবে এই অঞ্চলটাকে গড়ে তোলা হয়। এবং ধীরে ধীরে যখন এই জমিটা বা এই পশুচারণ ক্ষেত্রটা ঘাস থেকে কিন্তু ধীরে ধীরে এটা কৃষিক্ষেত্রে রূপান্তরিত হয়। তারপর এখানে গম, যব, ভুট্টা, বিভিন্ন ফুল, শাকসবজি কিন্তু চাষ করা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে পোল্ডার ভূমি তৈরি করা হয়, তাই তো? পরীক্ষায় কিন্তু এটা প্রায় আসে এবং খুব ভালো করে তোমরা এটা মুখস্থ করবে। এটা কিন্তু 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য কিন্তু দেয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য বিখ্যাত কোন শহর? বলে ফেলো। ভেরি গুড। আমস্টারডাম শহর হচ্ছে হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য কিন্তু বিখ্যাত, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো তো, এই যে নেদারল্যান্ড, নেদারল্যান্ডের মধ্যেই তো রয়েছে পোল্ডার ভূমি। এই নেদারল্যান্ড দেশের রাজধানীর নাম কি? বাহ, খুব ভালো বলেছো, যে নেদারল্যান্ডের রাজধানীর নাম কিন্তু হলো আমস্টারডাম, তাই তো? আচ্ছা, এই যে পোল্ডার ভূমি স্টুডেন্ট, এই পোল্ডার ভূমিতে কিন্তু অনেক রকম ফুলের চাষ হয়। কি কি ফুল বলতে পারবে? বলো তো। যে ফুল কিন্তু আমাদের কাশ্মীরেও কিন্তু লক্ষ্য করা যায়। বিভিন্ন রঙের টিউলিপ ফুল। ভেরি গুড। এই তো বিভিন্ন রঙের টিউলিপ ফুল, তারপরে কসমস ফুল, এই যে ফুলগুলো বিভিন্ন রঙের হয়, এই ফুলগুলো কিন্তু এই পোল্ডার ভূমিতে লক্ষ্য করা যায়। ঠিক আছে? এছাড়া পোল্ডার ভূমিতে কিন্তু কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? ভেরি গুড। পোল্ডার ভূমিতে ওক, বার্চ এই জাতীয় কিন্তু স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু এই এই পোল্ডার ভূমির যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা জেনে নিলাম। সমগ্র ইউরোপের যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু আজকে তোমাদের আমি শেষ করলাম। এবং এরপরে আরো একটা আমি স্লাইড তোমাদের জন্য তৈরি করেছি, যেটা এই যে ইউরোপ মহাদেশের, এই ইউরোপ মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন রয়েছে। সেই শর্ট কোশ্চেন গুলো কিন্তু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু সমগ্র ইউরোপ মহাদেশ থেকে।
আচ্ছা, দেখি তোমাদের কতটা কি মনে আছে। প্রথমে 1 নম্বর কোশ্চেন দেখো, যে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো তো। একদম কিন্তু প্রথম ক্লাসে আমি এটা তোমাদের করিয়েছিলাম, মনে আছে? ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম, ভেরি গুড, এলব্রুজ, তাই না? আচ্ছা, এই যে এলব্রুজ তোমরা বললে আমাকে উত্তর, এই এলব্রুজ কিন্তু কোন পর্বতমালায় অবস্থান করছে জানো? ভেরি গুড, ককেশাস পর্বতমালায় কিন্তু এই এলব্রুজ শৃঙ্গটা কিন্তু অবস্থান করছে, যেটি সমগ্র ইউরোপ মহাদেশের মধ্যে উচ্চতম শৃঙ্গ, তাই তো? আচ্ছা, এবারে দেখো 2 নম্বর প্রশ্ন, যে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রায় 3,500 কিলোমিটার কিন্তু এই নদীটা পদ অতিক্রম করেছে। কোন নদীর কথা বলছি আমি? বলো দীর্ঘতম নদী তাহলে। ভলগা নদী, ভেরি গুড। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কিন্তু ভলগা, এবং যদি বলে তৃতীয় দীর্ঘতম নদীর নাম, তাহলে তোমরা স্টুডেন্ট কি উত্তর দেবে? ইউরোপের দ্বিতীয় যে দীর্ঘতম নদী তার নাম কিন্তু হলো দানিউব নদী। এটি প্রায় 2500 অর্থাৎ 2500 কিলোমিটার কিন্তু পথ অতিক্রম করেছে। ঠিক আছে? তাহলে প্রথম বা সব থেকে বৃহত্তম নদীর নাম কি? ভলগা। এবং দ্বিতীয় দীর্ঘতম বা বৃহত্তম নদীর নাম কিন্তু হলো দানিউব। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, ইউরোপে বৃহত্তম হ্রদের নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইউরোপ মহাদেশের আমি কিছু শর্ট কোশ্চেন যেগুলো করেছি, এগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পারলে তোমরা এগুলো খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। তাহলে বলো আমাকে, যে ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? বাহ, ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম খুব ভালো বললো, ল্যাডোগা, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো, যে হাজার হ্রদের দেশ কাকে বলে? ফিনল্যান্ডকে। কেন বলে? প্রায় 35,000-এরও বেশি কিন্তু এখানে হ্রদ রয়েছে, তাই হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড দেশকে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো 5 নাম্বার, কোন নদীর তীরে জার্মানির রুর শিল্পাঞ্চল অবস্থিত? বলো, এটা কিন্তু আমি অনেকবারই বলেছি। ভেরি গুড, রাইন নদীর তীরেই কিন্তু জার্মানির যে রুট শিল্পাঞ্চল, সেই রুট শিল্পাঞ্চল কিন্তু অবস্থিত। আচ্ছা, বলো আমাকে, যে ভারতের রুট কাকে বলা হয়? কোন অঞ্চলকে? আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থান করছে সেটি। ভেরি গুড, দুর্গাপুরকে, তাই তো? আচ্ছা, এরপরে 6 নম্বর কোশ্চেন দেখো স্টুডেন্ট, লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি? আমাদের যেমন গঙ্গা নদীর তীরে কলকাতা শহর অবস্থান করছে, ঠিক তেমনি লন্ডন শহর কিন্তু একটি নদীর তীরে অবস্থান করছে। সে নদীর নাম কি? টেমস নদী, ভেরি গুড। এই টেমস নদী কিন্তু হলো লন্ডন অববাহিকার প্রধান নদী। ঠিক আছে? এরপরে দেখো, ট্রাক ফার্মিং কাকে বলে? দেখো, লন্ডন অববাহিকায় কিন্তু যে ছোট ছোট খামার রয়েছে, সেই খামারগুলিতে কিন্তু বিভিন্ন রকম শাকসবজি উৎপন্ন করা হয়, এবং সেটি ট্রাকে করে শহরে নিয়ে আসা হয়। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে কি বলবো আমরা? ট্রাক ফার্মিং। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ট্রাক ফার্মিং কাকে বলে। ভেরি গুড। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দেখো স্টুডেন্ট, রুট শিল্পাঞ্চলে কোন কোন শিল্প বিখ্যাত? বলে ফেলো আমাকে, কোন কোন শিল্প বিখ্যাত রুট শিল্পাঞ্চলে? ইঞ্জিনিয়ারিং শিল্প। আর দেখো, ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রাসায়নিক শিল্প, কাগজ শিল্প, তারপরে ডেয়ারি শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্পও কিন্তু এই রুট শিল্পাঞ্চলে খুবই উন্নত। শুধু রুট শিল্পাঞ্চল বলেই নয় স্টুডেন্ট, এটা কিন্তু লন্ডন অববাহিকা এবং যে আমরা যে পোল্ডার ভূমি পড়লাম আজকে, সেই পোল্ডার ভূমি অঞ্চলেও কিন্তু এই শিল্পগুলি কিন্তু খুবই উন্নত। আমরা সকলেই জানি যে প্রথম শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল স্টুডেন্ট? ভেরি গুড, ইংল্যান্ড তথা সমগ্র ইউরোপ মহাদেশে কিন্তু প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, তাই তো? আচ্ছা, এর পরে কোশ্চেন দেখো স্টুডেন্ট, যে লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর কোনটি? বলে ফেলো। ভেরি গুড, লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর তুমি বললে হিথ্রো বিমানবন্দর, তাই তো? তাহলে তোমরা সবাই মনে রাখবে যে হিথ্রো বিমানবন্দর লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর।
এরপরে দেখো যে ইউরোপের বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর কোনটি? আচ্ছা, তার আগে আমাকে বলো যে পুনর্রপ্তানি বন্দরটা কি জিনিস? দেখো, এই যে ইউরোপ মহাদেশ, সেখানে কিন্তু এশিয়া বা আফ্রিকা বা আমেরিকা, উত্তর বা দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে কিন্তু জাহাজে করে একটি বন্দরে আসে, এবং সেই বন্দরে কিন্তু সেটা আবার পুনরায় কেনাবেচা হয়। কেনাবেচা হওয়ার পর সেটা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে ভাগ হয়ে যায়। ঠিক আছে? তাই সেই বন্দরটিকে বলা হচ্ছে ইউরোপের বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর। সেই বন্দরটার নাম কি তোমরা জানো? ভেরি গুড, এই তো, সেই বন্দরের নাম হচ্ছে লন্ডন বন্দর। তাহলে ইউরোপের বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর কিন্তু হলো লন্ডন বন্দর। আচ্ছা স্টুডেন্ট, এই যে 10টা আমি শর্ট কোশ্চেন তোমাদের পড়ালাম, এগুলো কিন্তু বা তোমাদের আমি বললাম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কিন্তু পরীক্ষায় আসে। তোমরা ভালো করে করবে। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে স্টুডেন্ট এই পর্যন্ত। আমি কয়েকটি পার্টে তোমাদের কিন্তু এই ইউরোপ মহাদেশটা সমস্ত যে ক্লাসগুলোর মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে স্টুডেন্ট আমি একটা নতুন বিষয় নিয়ে বা নতুন অধ্যায় নিয়ে কিন্তু তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস।